তিনি অনেক গবেষণা করলেন সমাজ বিজ্ঞান নিয়ে। তিনি বললেন, না, আমাদের শ্রমের ওপর দাঁড়িয়ে যে সম্পদ তৈরি হয়, আমরা পরিশ্রম করি বলেই কিন্তু সম্পদ তৈরি হয়। আমরা যে পরিশ্রম না করি, কোনো সম্পদ তৈরি হবে। তাহলে সেই সম্পদের ওপর দাঁড়িয়ে কিছু মানুষ ঘটনাক্রমে, ভৌগোলিক কারণে, ঐতিহাসিক কারণে, অর্থনৈতিক কারণে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছেন। তাহলে সেই বিভাজনটা দূর করার একটা পদ্ধতি আছে। তিনি দর্শন শুরু করলেন এবং সেই দর্শনটাকে কার্যকর যখন হচ্ছে, রবীন্দ্রনাথ তখন বেঁচে আছেন। রবীন্দ্রনাথ দেখছেন যে 1917 সালে পৃথিবীর বুকে একটা প্রান্তে নতুন দর্শনের একটা প্রয়োগ হলো। কেমন হলো তিনি দেখতে চান। কেন, তিনি তো বলছেন, আপন হতে বাইরে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা, তাহলে আর বুকে বিশ্বলোক বাজছে। তিনি ছুটে গেলেন 1930 সালের রাশিয়ায়। আপনার ভাবতে পারেন এর সঙ্গে সুকুমার সিনহার কি সম্পর্ক? আমি আসছি সম্পর্কটা কোথায়। তিনি গিয়ে দেখলেন যে হ্যাঁ, মাত্র 10-12 বছরের মধ্যে একটা দেশ তারা সমস্ত মানুষকে শিক্ষিত করে দিয়েছে। বেকারিত্ব নেই। যুবকেরা তারা চাকরির জন্য লাইনে দাঁড়াচ্ছেন না, চাকরি না পেয়ে আত্মহত্যা করছেন না, চাকরি না পেয়ে মাদকগ্রস্ত হচ্ছেন না। এটা কি করে সম্ভব? সিনহা বৌদি মঞ্চে বসে আছেন, তিনি নিশ্চয়ই তার অনুরণনটা উপলব্ধি করছেন। তিনি বুঝলেন যে আমি শুধুমাত্র একা পথ চলতে চলতে আমি মুক্তি লাভ করব। তা কি হয়? ওই মন্দিরে কি কেউ বসে আছেন যিনি আমায় মুক্তি দিতে পারেন? নাকি কবি যে বলছেন, ওই যে মাঠে চাষা করছে চাষ, যেখানে গাঁইতি নিয়ে রাস্তা তৈরি করছে শ্রমিক, সেখানেই সব আছে, ওখানেই মুক্তির পথ। সেই মুক্তির পথটা আমাদের চেতনায় সকলের সবসময় একসঙ্গে অনুরণিত হয় না। কমরেড সুকুমার সিনহা, আপনারা তার প্রস্তাবনায় পড়েছেন, তিনি একজন ছিন্নপত্র ভাসতে ভাসতে চলেছেন। চলতে চলতে তিনি এসে স্বাধীন ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সংস্থা, তা হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। আমরা কেউ ভাবতে পারি যে একটা সদ্য স্বাধীন দেশ, সেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের বিজ্ঞানীরা, আজকাল আমরা বিজ্ঞানীদের স্থান দিই না। আমাদের প্রধানমন্ত্রী বলেন হার্ভার্ড কেন, হার্ডওয়ার্ক, এই ধরনের অর্বাচীন মন্তব্য করেন। কিন্তু ভারতবর্ষে যখন যাত্রা শুরু করলো, তখন আমার নদীতে এত সম্পদ, এই যে জলশক্তি যা ভাসিয়ে দিচ্ছে গ্রামের পর গ্রাম, এই শক্তিকে কি ব্যবহার করা যায় না? এই বিশ্ব চেতনা ওরা তো করেছে, আমরা কেন পারবো না? ওরাও তো যে জৈবিক প্রক্রিয়ায় মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছে, একই জৈবিক প্রক্রিয়ায় তো আমিও জন্মগ্রহণ করেছি, কোনো তো পার্থক্য নেই। তাহলে আমিও পারবো। আমার দেশের বিজ্ঞানী তাদের সব জায়গায় জড়ো করে, আমার দেশের কৃৎকুশলীদের জড়ো করে সিদ্ধান্ত হলো যে আমরা এই নদীর শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করব। আমাদের কবি লিখলেন, নদীর ঘাড় ধরে আদায় করা হচ্ছে বিদ্যুৎ। ভারতবর্ষ বিজ্ঞান চেতনায় এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেই চেষ্টায় অনেকে শরিক হয়েছিলেন। তাদের মধ্যে একজন হচ্ছেন কমরেড সুকুমার সিনহা। তিনি ভেবেছিলেন যে আমার ছোট্ট ছোট্ট পা দিয়েই তো আমরা এগিয়ে যাই। তিনি তাই ডিবিসিতে কাজে এলেন এবং কি ঠিক করলেন যে ঠিক আছে, আমি ভালো কাজ করলাম, বস আমাকে প্রশংসা করলেন, আমার একটা প্রমোশন হলো, আমি আমার ঘর সংসার ছেলে মেয়ে নিয়ে সুখে কাটালাম। সুখটা কি? আমি কি সুখে কাটাতে পারি যদি দেখি আমার পাশের মানুষটি ক্ষুধার্ত? আমি কি সুখে কাটাতে পারি যদি দেখি আমার মেয়ের যে ছোট্ট বান্ধবী, সে কাঁদছে, তার বই নেই, তার মাথায় ছাদ নেই, তার পড়বার স্লেট নেই? এটা পারি না। এবং তাই তিনি সংঘবদ্ধ করার চেষ্টা করলেন। সংঘবদ্ধটা কিভাবে হবে? সংঘবদ্ধ তো হতে পারে নির্দিষ্ট একটা লক্ষ্য এবং সেই লক্ষ্য পূরণের পথকে ঠিক করে। তিনি একজন পথ প্রদর্শকের কাজ করলেন। বললে, হ্যাঁ, আমরা তো সেই দর্শনকেই কার্যকর করতে পারি যে দর্শন পৃথিবীর মানুষকে মুক্তির আলো দেখিয়েছে, যে দর্শনের ফলে একটা দেশ সমস্ত মানুষকে শিক্ষায় আলোকিত করতে পেরেছে। আজকে আমরা 75 বছর পর দেখতে পাচ্ছি প্রায় 90,000 স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষার দরজা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আমি যে পথে চলেছি সে পথ তো মানুষকে আলোকিত করার পথ হলো না। তমসো মা জ্যোতির্গময় বলা আছে উপনিষদে, বেদে।
কিন্তু আমি কি তমস থেকে জ্যোতিতে যেতে পারছি? দরজা কোথায়? রাস্তা কোথায়? কে দেখাবে এই রাস্তা? ওই সুকুমার সিনহা। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে তারা ধীরে ধীরে গ্রন্থিবদ্ধ করতে শুরু করলেন করবার জন্য, যে সমাজে মানুষ মানুষকে শোষণ করবে না, যে সমাজে 12 বছরের একটি নারীকে ধর্ষিতা হতে হবে না, এমন একটা সমাজ, যে সমাজে একটি ছেলে যোগ্যতার পরীক্ষা দিয়ে টাকা নেই বলে চাকরি শিক্ষকতার পাবে না, এমন সমাজ হবে। যে পথে আমি চলেছি সে পথে চলো। সেই পথই তো আলোকিত পথ। সেই পথ যদি আমরা অনুসরণ করি, অনেক বিভ্রান্তি হবে। আমরা কি আশা করতে পারি সমস্ত মানুষ যখন সুযোগ পাচ্ছেন, এর ফলে যে মানুষগুলো অতিরিক্ত সুযোগ পাচ্ছেন তারা চুপ করে থাকবেন? আর যখন অতিরিক্ত জমিকে আপনি সরকারে ভেস্ট করে দিয়ে গরিব চাষিকে দিচ্ছেন, সে অতিরিক্ত জমির মালিক কি ভাবছেন এটাকে মনে মনে মেনে নিতে পারছে? আজকে বড় লোকের ঘরের ছেলে সে যখন স্কুলে গিয়ে ফার্স্ট হচ্ছে, যখন সে দেখলো যে একটি সরকার বিনা পয়সায় লেখাপড়া শেখালে গ্রামের ছেলেটাও ফার্স্ট হয়ে যাচ্ছে, সেই শহরের মানুষটি কি এই গ্রামের ছেলের ফার্স্ট হওয়াটাকে মেনে নিতে পারবে? পারবে না। কেন? তার মননে এটাই শেখানো হয়েছে যে তুমি বাবা ভিন্ন, তুমি একটা নির্দিষ্ট মোক্ষ পথে যাও, তোমার মোক্ষ লাভের পথ হচ্ছে গৃহজন্মে যা করিয়াছ পরজন্মে তোমার প্রাপ্তি হইবে। এই শিক্ষার মধ্য দিয়ে যারা আমাদের ক্রমশ ক্রমশ অন্ধকারে ফেলে দিচ্ছেন, সেই শিক্ষার অন্ধকার জগতে ঠেলে দেওয়ার শিক্ষার বিরুদ্ধে হচ্ছেন কমরেড সিনহা। কোটি কোটি টাকার মুনাফা। আমরা আসছিলাম পথে, আপনারা অনেকের অভিজ্ঞতা আছে। আমরা প্রথম শুনলাম শক্তিগড়ে দাঁড়িয়ে যখন কমরেড অভিজিৎ বললেন যে বিকাশ দা চা খান, চা খেতে বসলাম, সেখানকার লোকেরা বলছেন যে আমাদের বিক্রি বাটা নেই। কেন বিক্রি বাটা নেই? কে খাবে, কে কিনবে, কে, তার পয়সা কোথায়? সুকুমার সিনহা ভেবেছিলেন যে আমার প্রমোশন কেন, আর যার প্রমোশন যোগ্য পাচ্ছে না শুধু আমার চাকরি কেন, যারা চাকরি পাচ্ছে না তাদের, এই দুটোকে যখন আমরা এক জায়গায় মিলিয়ে দেবো তখনই আমরা মুক্তির পথ পাবো। তখনই আমরা বলতে পারবো গর্ব করে যে সুকুমার সিনহাকে আমরা স্মরণ করেছি শ্রদ্ধার সাথে। তা না হলে সবটাই হবে আনুষ্ঠানিক, সবটাই হবে প্রত্যেক বছর যেমন পুজো আসে আমরা গিয়ে পুজো দিই, আনুষ্ঠানিকতা না আছে তার মধ্যে কোনো ঐকান্তিক আকাঙ্ক্ষা, না আছে কোনো আসল মুক্তি প্রাপ্তির পথ। সে পথটা ছাড়তে হবে। সে ভিন্ন পথের যারা পথযাত্রী, হে আলোর পথযাত্রী, তার সঙ্গে আমাদের সংযুক্ত হতে হবে, তবেই তার স্মরণ সার্থক হবে। এ কথা বলেই আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আমার কথা শেষ করলাম।